বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ব্যবস্থাপনা বিভাগের বিবিএ সম্মান প্রথম বর্ষের বাজারজাতকরণ নীতিমালা কোর্সের আজকের এই দ্বিতীয় লেকচারটি আমি তোমাদের সামনে আলোচনা করব। লেকচারটির শিরোনাম বাজারজাতকরণ পদ্ধতি ও বাজারজাতকরণ পরিবেশ। আমি মোহাম্মদ মোতাহার হোসেন সরকার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। তো শুরুতেই আমি এই চ্যাপ্টার বা এই লেকচার থেকে কোন বিষয়গুলো আলোচনা করব বা কোন বিষয়গুলো তোমরা জানতে পারবে সেটি তোমাদের সাথে আমি তুলে ধরছি। প্রথমত পরিবেশ বলতে কি বোঝায় সেটি সম্পর্কে তোমরা ধারণা পাবে। বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বোঝায়, বাজারজাতকরণ পরিবেশ অধ্যায় কেন গুরুত্বপূর্ণ, ব্যষ্টিক পরিবেশ, ব্যষ্টিক পরিবেশের উপাদান, কোম্পানির সামষ্টিক পরিবেশ এবং কোম্পানির সামষ্টিক পরিবেশের প্রধান শক্তিসমূহ এবং ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য। আমি এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরব। তো শুরুতেই আমরা জেনে নেওয়া যাক আসলে পরিবেশ বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই জানো আমাদের চারপাশে যা কিছু আছে সেটি নিয়ে আসলে পরিবেশ। আমরা দেখি যে মানুষের জীবনধারা এবং কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে পারিপার্শ্বিক অবস্থাকে আমরা পরিবেশ বলি। আমাদের দৈনন্দিন জীবনধারা অর্থাৎ যে কাজগুলো আমরা সাধারণত করি এর উপর যে প্রভাব বিস্তার করছে পারিপার্শ্বিক অবস্থা, সেটি হচ্ছে আমার পরিবেশ। আমরা যেখানে বাস করছি এর চারপাশে সবকিছু একত্রে আমরা বলছি পরিবেশ। যেমন এখানে আছে ভূপ্রকৃতি, আছে জলবায়ু, আছে মৃত্তিকা, খনিজ, নদ নদী, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি প্রতিটা বিষয়গুলো আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে কি করছে, প্রভাব বিস্তার করছে এবং কোনো না কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এই যে এই ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে অবস্থাটি সৃষ্টি হচ্ছে সেটি আমার পরিবেশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরিবেশ তাহলে আমাদের চারপাশের যে বিষয়গুলো, পারিপার্শ্বিক যে অবস্থাগুলো আছে সেটি নিয়ে যে বিষয় আমাদের উপর যে অবস্থার সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে পরিবেশ। এখন এই বাজারজাতকরণ পরিবেশ বিষয়টি কি? পরিবেশ আমরা জানলাম যে আমাদের চারপাশে আমরা যেখানে বসবাস করছি যে চারপাশের সবকিছুকে একত্রে আমরা পরিবেশ বলছি। তাহলে বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু একটি পরিবেশ দরকার এবং সেটিকে বলা হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ। তাহলে আমরা একটু দেখি যে মূলত বাজারজাতকরণ পরিবেশটাকে আমরা কোনটিকে বলছি। সুপ্রিয় শিক্ষার্থী, যখন নির্দিষ্ট পণ্য বাজারজাতকরণে যে সমস্ত বিষয় ওই পণ্যের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ একটি নির্দিষ্ট পণ্যকে যখন আমি বাজারজাতকরণ করছি এবং যে সমস্ত বিষয় অর্থাৎ ওই পণ্যটাকে বাজারজাত করতে ওই পণ্যের উপর যে প্রভাব বিস্তার করছে তাকে ওই পণ্যের বাজারজাতকরণ পরিবেশ বলছে। অর্থাৎ আমি যখন পণ্যটাকে বাজারজাতকরণ করার কাজে নিয়ে যাচ্ছি তখন এর উপর যে যে বিষয়গুলো প্রভাব বিস্তার করছে তাকে আমি বলছি বাজারজাতকরণ পরিবেশ। তাহলে পণ্যকে বাজারজাতকরণের ক্ষেত্রেও কিন্তু আমার সেই পরিবেশের প্রতি গুরুত্ব আরোপ করতে হচ্ছে। এখানে একজন ব্যক্তির অর্থাৎ হলস্টনের মতে আমি একটু তথ্য তুলে ধরেছি যে উনি বলেছেন দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট ইজ এ সেট অফ ডাইভার্স ডাইনামিক অ্যান্ড আনকন্ট্রোলেবল ফোর্স দ্যাট ইম্পাইন্স অন অ্যান অর্গানাইজেশন মার্কেটিং অপারেশন অ্যান্ড অপরচুনিটিস। অর্থাৎ কোনো একটি পণ্য বা সেবা বাজারজাত করতে গেলে যে সমস্ত পক্ষ বা শক্তি প্রভাব বিস্তার করতে পারে তাদের সমষ্টিকে আসলে বলছি বাজারজাতকরণ পরিবেশ। অর্থাৎ কোনো একটা পণ্য বা সেবা যখন আমি বাজারজাতকরণ করতে যাচ্ছি এবং যে সমস্ত পক্ষ বা শক্তি সেটার উপর প্রভাব বিস্তার করছে তাদের সমষ্টি অর্থাৎ তাদেরকে আমি একত্রিত বলছি বাজারজাতকরণ পরিবেশ। যেমন আমি যদি একটি পণ্যকে বাজারজাতকরণ করতে যাই তাহলে সেক্ষেত্রে জনগোষ্ঠী অথবা আমি যদি মনে করি সেখানকার ভৌগোলিক অবস্থান এগুলো বিভিন্ন সময় সেটিকে প্রভাব বিস্তার করতে পারে। এই বিষয়টাই কিন্তু আসলে বাজারজাতকরণ পরিবেশ। তাহলে আমরা জানলাম যে পরিবেশ এবং আরেকটি বিষয় জানলাম হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ। এখন আসলে মূলত এই বাজারজাতকরণ পরিবেশ যে আমরা বলছি এটি কেন অধ্যয়ন করা জরুরি, আমি কেন মনে করছি যে বাজারজাতকরণ পরিবেশটি আসলে অধ্যয়ন করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা একজন আহ, প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি যখন তার পণ্য বা সেবাটিকে বাজারজাতকরণ করতে যাবে তখন অবশ্যই তার এই বাজারজাতকরণ পরিবেশের উপর গুরুত্ব আরোপ করতে হবে। তাহলে আমরা দেখি যে আসলে বাজারজাতকরণ পরিবেশ এই অধ্যায়টি কেন গুরুত্বপূর্ণ আমরা মনে করছি। প্রথমত যে সুযোগ অন্বেষণ অর্থাৎ অপরচুনিটি সার্চ, কি বিষয়টি যে সময় মতো সুযোগ গ্রহণের মাধ্যমেই বাজারজাতকারীর সার্থকতা নিহিত থাকে।
সময় মতো সুযোগ গ্রহণ। তার মানে আমি যদি সময় মতো সুযোগ গ্রহণটা না করি তাহলে কিন্তু একজন বাজারজাতকারী হিসেবে কখনোই সার্থক হব না। তারপরে কি, যে কোম্পানি পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে যত বেশি সুযোগ অন্বেষণ করতে পারবে তার পক্ষে নতুন বাজার সৃষ্টি করা তত সহজতর হবে। তার মানে যে কোম্পানি যখন তার পণ্যটিকে বাজারজাত করতে যাবে তখন সে কোম্পানিটা তার পরিবেশ বিশ্লেষণ করে যত বেশি সুযোগ গ্রহণ করতে পারবে, অর্থাৎ যত বেশি সুযোগগুলোকে সে অনুসন্ধান করবে তার পক্ষে নতুন নতুন বাজার সৃষ্টি করা খুবই সহজ হবে। তারপরে আরেকটি বিষয় আছে যে এখানে আমি কতগুলো বিষয় তুলে ধরেছি, হুমকি মোকাবেলা। যে পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠান তার সম্ভাব্য হুমকিগুলো সহজে মোকাবেলা করতে পারে। আমি যদি আমার পরিবেশটাকে বিশ্লেষণ না করি, অর্থাৎ বাজারজাতকারী হিসেবে আমি আমার কোন কোন বিষয়গুলোকে আমি পরিবেশ বিশ্লেষণ না করে কোন কোন বিষয়গুলো আমার হুমকি হতে পারে সেগুলোকে যদি বিশ্লেষণ না করতে পারি তাহলে আমাকে কখনোই আমি সেই হুমকি কিন্তু মোকাবেলা করতে পারবো না। তাহলে এই হুমকি মোকাবেলা করলে আমি কি করতে পারি, যে প্রতিষ্ঠানের হুমকিগুলো কখনো কিন্তু জানিয়ে প্রতিষ্ঠানের সাপেক্ষে আবির্ভূত হয় না। আর একটা প্রতিষ্ঠান কখনোই আগে থেকে জানতে পারবে না যে তার জন্য কোন কোন বিষয়গুলো আসলে হুমকির সম্মুখীন হতে পারে। এই জন্য কি করতে হবে, বাজারজাতকে অবশ্যই তার পরিবেশটাকে বিশ্লেষণ করতে হবে। এরপরে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ। প্রথমত আমরা কি করলাম, যে সুযোগ অন্বেষণ করলাম, তারপরে কি করলাম, হুমকি মোকাবেলার জন্য পরিবেশ বিশ্লেষণ করলাম। তৃতীয়ত হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এখন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন বাজারজাতকরণ পরিবেশ সম্বন্ধে জানা না থাকলে কি একজন বাজারজাতকারী কিন্তু কখনোই কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তো কাজেই বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়নের মাধ্যমে কিন্তু একজন বাজারজাতকারী সহজেই তার পণ্য বা সেবাকে বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। এরপরে রয়েছে সমন্বয় সাধন। এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোন বিভাগ বা কোন উপবিভাগের সাথে সহসায় সমন্বয় সাধন করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বাজারজাতকরণ কার্যক্রমের সমূহ। বাজারজাতকরণ কার্যক্রমের মধ্যে অনেকগুলো কার্যক্রম রয়েছে। আমরা এর আগের লেকচারটিতে জেনে এসেছি যে এখানে উৎপাদনকারীর কাছ থেকে শুরু করে, অর্থাৎ উৎপাদন পূর্বক কিছু কাজ, উৎপাদন পরবর্তী কাজ এবং ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে কাজগুলো আছে এইগুলোর মধ্যে যদি সুষ্ঠু সমন্বয় সাধন না হয় এবং বাজারজাতকরণ পরিবেশ যদি বিশ্লেষণ যদি প্রয়োজন হয় এবং সেটিকে যদি বাজারজাতকরণ বিশ্লেষণ না করা হয় তাহলে পরিবেশটাকে বিশ্লেষণ না করা হয় সেক্ষেত্রে সমন্বয় সাধন করা সম্ভব হবে না। এবং পরিবেশের সাথে ব্যবসায়িক কার্যক্রমের সমন্বয় সাধন কিন্তু খুবই জরুরি একটি বিষয়। এই কারণেও বলছি যে বাজারজাতকরণ পরিবেশটি অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। ৫ নম্বরের যেটি রয়েছে সেটি হচ্ছে বাজারজাতকরণ কৌশল। এখন এখানে যে বিষয়টি, যে পরিবেশ অনুযায়ী বিভিন্ন ধরনের বাজারজাতকরণ কৌশল গ্রহণ করতে হয়। এক 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 পরিবেশে বাজারজাতকরণ কৌশল এক এক ধরনের হতে পারে। তার মানে আমি যদি বাজারজাতকরণ পরিবেশটাকে বিশ্লেষণ না করি কোন ধরনের বাজারজাতকরণ কৌশল আমাকে গ্রহণ করতে হবে সেটি কিন্তু আমি কখনোই জানতে পারবো না। এবং বাজারজাতকরণ কৌশল গ্রহণের জন্য অভ্যন্তরীণ বিষয়ের সাথে বাহ্যিক বিষয়কে সমন্বয়ের প্রয়োজন হবে। তার মানে যখন আমি বাজারজাতকরণ পরিবেশটাকে বিশ্লেষণ করছি তখন অভ্যন্তরীণ যে বিষয়গুলো আমার সামনে আসছে তার সঙ্গে কিন্তু বাহিরের যে বিষয়গুলোকে সেগুলোকে কিন্তু সমন্বয় করতে হচ্ছে। তাহলে এর জন্য কিন্তু আমার বাজারজাতকরণ বিশ্লেষণটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ৬ নাম্বার যে বিষয়টি রয়েছে সেটি হলো প্রতিযোগিতার মোকাবেলা। অর্থাৎ কিভাবে আমি প্রতিযোগীদের মোকাবেলা করব সেটির জন্য কিন্তু আমার বাজারজাতকরণ পরিবেশটি অধ্যয়ন করা জরুরি। এখানে কি বলা হলো, যে বাজারে একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় এবং প্রতিযোগিতা বিভিন্ন স্তরে হতে পারে। তার মানে আমি যখন বাজারে যাচ্ছি তাহলে একটা প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে মুখোমুখি হতে হবে। এখন আমার যদি বাজারজাতকরণ পরিবেশটি বিশ্লেষণ করা থাকে, অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশ সম্পর্কে আমার ধারণা জানা থাকে, তাহলে কিন্তু আমি সহসাই এই প্রতিযোগিতায় লিপ্ত হতে পারবো এবং প্রতিযোগিতা সম্পর্কে আমার ধারণা থাকবে এবং প্রতিযোগিতা বিভিন্ন স্তরে যেহেতু তখন সংগঠিত হবে তখন সেই প্রতিযোগিতাগুলো আমি মোকাবেলা করতে পারবো। এরপরে রয়েছে কি, চাহিদা বিশ্লেষণ। ভোক্তাদের সামাজিক চাহিদা পূরণের জন্য পরিবেশগত বিভিন্ন উপাদান সম্পর্কে বাজারজাতকারীকে জানতে হবে। তার মানে একটা ভোক্তার যে সামাজিক চাহিদা কোন কোন বিষয়গুলো আছে সেটা পূরণের জন্য পরিবেশগত বিভিন্ন উপাদান সম্পর্কে অবশ্যই বাজারজাতকে জানতে হবে। ভোক্তাদের পরিবর্তিত চাহিদা, তার মানে ভোক্তারা যে এক এক সময় তাদের এক এক ধরনের চাহিদা হতে পারে, তাদের আয়ের পরিবর্তন হতে পারে, রুচির পরিবর্তন হতে পারে ইত্যাদি বিষয়গুলো চাহিদার উপর কিন্তু সবসময় প্রভাব বিস্তার করে। তাহলে আমি যদি বাজারজাতকরণ পরিবেশটাকে অধ্যয়ন করি তাহলে এই চাহিদার বিশ্লেষণটাও কিন্তু সহসাই আমি জানতে পারবো। তাহলে এই যে বিষয়গুলো, যে বাজারজাতকরণ পরিবেশ কেন অধ্যয়নটা গুরুত্বপূর্ণ, আমি যদি মনে করি যে এই বিষয়গুলোর জন্য কি হলেও একজন বাজারজাতকারীকে অবশ্যই বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আমরা সাধারণত বাজারজাতকরণ পরিবেশ বলতে দুই ধরনের পরিবেশকে আমরা জেনে থাকি। একটি হচ্ছে বেস্টিক পরিবেশ, মাইক্রো এনভায়রনমেন্ট, আরেকটি হচ্ছে সামষ্টিক পরিবেশ বা ম্যাক্রো এনভায়রনমেন্ট। তো আমি শুরুতেই
প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে যে ব্যষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশটা আসলে কি, যে একটা বাজারজাতকরণ পরিবেশের ক্ষেত্রে ব্যষ্টিক পরিবেশটা কিভাবে বাজারজাতকে প্রভাবিত করতে পারে, কিভাবে কোম্পানিকে প্রভাবিত করতে পারে, সেটি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই জেনে নেওয়া যাক যে ব্যষ্টিক পরিবেশটা আসলে কি। যে প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে এমন পক্ষগুলোর সমষ্টিকে ব্যষ্টিক পরিবেশ বলে। তার মানে আমার বাজারজাতকরণ কার্যক্রমে যারা সরাসরি প্রভাবিত করছে এমন কিছু পক্ষগুলোকে আমি কি বলছি, এমন পক্ষগুলো সমষ্টিকে আমি বলছি ব্যষ্টিক পরিবেশ। তাহলে এক্ষেত্রে কি বললাম প্রিয় শিক্ষার্থী, যে বাজারজাতকরণ কার্যক্রমটাকে যারা সরাসরি প্রভাবিত করছে, তার মানে এখানে বুঝতে হবে এরা এই পক্ষটি সরাসরি জড়িত বাজারজাতকরণ কার্যক্রমের সাথে, তাহলে এটাকে আমি বলছি ব্যষ্টিক পরিবেশ। এ প্রসঙ্গে অ্যাড্রিয়ান পালমার বলেন যে দ্য মাইক্রো এনভায়রনমেন্ট ডিসক্রাইব দোজ এলিমেন্ট হুইচ ইম্পাইন্স ডিরেক্টলি অন এ কোম্পানি। ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশ হলো সামগ্রিক বাজারজাতকরণের একটা অংশ যার উপর কোম্পানি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম। তার মানে এই ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে একটা সামগ্রিক বাজারজাতকরণের একটা অংশ, অর্থাৎ টোটাল বাজারজাতকরণের একটা অংশ হলো ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশ, যেটার উপরে একটা কোম্পানি কি করতে পারে, তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তার মানে এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশটা কিন্তু আসলে আমি বলছি যে সামগ্রিক বাজারজাতকরণ এবং যার উপর কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তো কাজেই এই বাজারজাতকরণ পরিবেশের মধ্যে ব্যষ্টিক পরিবেশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি একটু বিষয়গুলো চিহ্নিত করব যে আসলে এই ব্যষ্টিক পরিবেশের কোন কোন বিষয়গুলো সাধারণত সরাসরি প্রভাবিত করে যে বাজারজাতকরণ কার্যক্রম করবে। এখানে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু দেখো যে কোম্পানির ঘনিষ্ঠ শক্তিগুলো তথা সরবরাহকারী, তার মানে এই যে ব্যষ্টিক পরিবেশে কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সরবরাহকারী কারা হবে, বাজারজাতকরণ মধ্যস্থকারী কারা হবে, ক্রেতা কারা হবে, প্রতিযোগী কারা এবং জনগোষ্ঠী। তার মানে এরা কিন্তু সরাসরি কি করছে, বাজারজাতকরণ কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করছে। কারণ সরবরাহকারী যদি তোমাকে সঠিক সময়ে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে যদি সঠিক সময়ে তার কাঁচামাল সংগ্রহ না করে তাহলে কিন্তু সেই বাজারজাতকরণ কার্যক্রমটি ব্যাহত হবে। তারপর কি হলো, বাজারজাতকরণ মধ্যস্থকারী, আমি পণ্য উৎপাদনের পরে কাদের প্রয়োজন হবে, বাজারজাতকরণ মধ্যস্থকারীদের প্রয়োজন হবে। এখন তাদের যদি সম্পৃক্ততা না নিয়ে আসা হয় তাহলে সেক্ষেত্রে বাজারজাত কার্যক্রম প্রভাবিত হবে। তার মানে এটি কিন্তু একটি ব্যষ্টিক পরিবেশ। এরপরে ক্রেতা, আমি কাদের জন্য পণ্য তৈরি করছি, ক্রেতার জন্য পণ্য তৈরি করছি, তাহলে ক্রেতার কাছে যদি আমি সেই পণ্যকে পৌঁছাতে না পারি তাহলে সেটি কিন্তু আমার কিন্তু বাজারজাত পরিবেশকে ব্যাঘাত ঘটাচ্ছে। তারপর রয়েছে প্রতিযোগী, কারা প্রতিযোগী রয়েছে আমার প্রতিষ্ঠানের সাথে। এরপর রয়েছে জনগোষ্ঠী, এক এক জনগোষ্ঠী এক এক রকম। এই সকল পরিবেশগত উপাদানকে আসলে বিবেচনা করে একজন বাজারজাতকে তার পরিকল্পনা প্রণয়ন করতে হয়। তার মানে এই যে বিষয়গুলো, এই যে পরিবেশগত যে উপাদানগুলো রয়েছে যেগুলো আসলে একটি বাজারজাত কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করছে, যাকে আমি বলছি যে ব্যষ্টিক পরিবেশের উপাদান, যারা কি করছে, বাজারজাতকারীকে, একজন বাজারজাতকে তার পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সরাসরি প্রভাবিত করছে। পরিকল্পনা আসলে কোনটি, যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ আমি ভবিষ্যতে কোন কাজটি কখন কিভাবে কার দ্বারা করব সেটি আসলে পরিকল্পনা। ঠিক বাজারজাতকারীকেও কিন্তু এই পরিকল্পনা প্রণয়ন করতে হয়, কারণ তার পণ্যকে কিভাবে, কোথায়, কার কাছে বা কোন উপায়ে তারা পৌঁছাবে সেই বিষয়ে কিন্তু পরিকল্পনা থাকতে হবে, কারণ পরিকল্পনা মাফিক কাজ না হলে কোনো কাজ সঠিক বা সুন্দর হতে পারে না। তাহলে এই যে ব্যষ্টিক পরিবেশের যে উপাদানগুলোর কথা বললাম, এই ব্যষ্টিক পরিবেশের এই উপাদানগুলো নিয়ে আমরা একটু দেখি যে আসলে বাজারজাতকরণ, এখানে একটু তোমাদের সামনে তুলে ধরেছি যে বাজারজাতকরণের যে ব্যষ্টিক পরিবেশের যে উপাদানগুলো কি কি রয়েছে। এখানে রয়েছে কোম্পানি রয়েছে, সরবরাহকারী রয়েছে, বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি রয়েছে, ক্রেতা রয়েছে, প্রতিযোগী রয়েছে, জনগোষ্ঠী রয়েছে। তার মানে যে এই উপাদানগুলো যারা কি করছে, সরাসরি সরাসরি বাজারজাতকরণ পরিবেশটাকে তারা কি করছে, প্রভাবিত করছে। এবং একজন বাজারজাতকারীকে অবশ্যই এই ব্যষ্টিক পরিবেশের উপাদান সম্পর্কে তাকে ধারণা রাখতে হবে এবং এই ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোকে তাকে বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। তাহলে আমরা একটু এই ব্যষ্টিক পরিবেশের এই উপাদানগুলো নিয়ে একটু কথা বলবো যে কোনটাকে আমরা কিভাবে আলোচনা করছি। তো শুরুতেই প্রিয় শিক্ষার্থীর যে বিষয়টি আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে আসলে কোম্পানি। যে ব্যষ্টিক পরিবেশের প্রথম যে উপাদানটি সেটি হচ্ছে কোম্পানি। কোম্পানি কি, আসলে কতিপয় সদস্যদের সমন্বয়ে আইনগত উপায়ে সৃষ্টি। তার মানে কতগুলো সদস্য নিয়ে যখন সদস্যদের সমন্বয়ে একটা আইনগত উপায়ে সৃষ্ট এবং বাজারজাতকরণ কার্যাবলী সম্পাদনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে কোম্পানি বলা হয়। তার মানে
আইনগত ভিত্তি থাকবে এবং বাজারজাতকরণ কার্যাবলী সম্পাদনে যারা অংশগ্রহণ করছে সেই প্রতিষ্ঠানকে আমি বলছি কোম্পানি। এটি একটি বিষয়। দ্বিতীয়ত বলা হলো যে কোম্পানি কিন্তু ব্যষ্টিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমি যে পণ্যটি উৎপাদন করছি তার জন্য কিন্তু আসলে কোম্পানি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে কোম্পানি ব্যষ্টিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং কোম্পানির প্রত্যেকটি বিভাগকে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কার্য পরিচালনা করতে হয়। কারণ কি? যে একেক বিভাগের কাজ কিন্তু একেক রকম হতে পারে। কোন বিভাগের সাথে কিন্তু কোন বিভাগের সমন্বয় যদি না হয়, অর্থাৎ একটি বিভাগের সাথে আরেকটি বিভাগের যদি সমন্বয় না হয়, তাহলে বাজারজাতকারী যিনি রয়েছেন তার কিন্তু সিদ্ধান্ত নিতে কিন্তু সমস্যা হতে পারে। তো এখন একজন বাজারজাতকারী বা উচ্চ ব্যবস্থাপনার যিনি থাকবেন, তিনি কোম্পানির প্রতিটি বিভাগকে কি করবেন? তিনি সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন। আমি তোমাদের সামনে এ এই কোম্পানির যে বিষয়গুলো একজন উচ্চ ব্যবস্থাপনা, আচ্ছা উচ্চ ব্যবস্থাপনা বলতে কি বোঝাচ্ছে? কোম্পানির এ কোম্পানি বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে যারা থাকেন, এখানে হতে পারে এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক হতে পারেন চেয়ারম্যান, হতে পারেন জেনারেল ম্যানেজার বা মহাব্যবস্থাপক অথবা সিইও, যে পদে থাক না কেন। উনি একটি কোম্পানির যিনি উচ্চ ব্যবস্থাপনার যারা থাকবেন, তিনি এই যে বাজারজাতকরণের যে উপাদানগুলো রয়েছে, অর্থাৎ একটা কোম্পানির ভিতরে বাজারজাতকরণ পরিবেশের যে উপাদান কোম্পানি, সেখানে সেই কোম্পানির কোন যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোর মধ্যে সমন্বয় ঘটাবেন। আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি যে একটা কোম্পানিতে কোন বিভাগগুলো থাকতে পারে সাধারণত। এর বাইরেও অনেক কোনো বিভাগ থাকতে পারে। যেমন প্রথমত হচ্ছে বাজারজাতকরণ। তার মানে ১ম হচ্ছে যে একটা কোম্পানির কি হতে পারে? বাজারজাতকরণ বিভাগ থাকতে পারে। তাদের কাজটা কি হবে? পণ্যগুলোকে বাজারজাত করা। এরপরে আরেকটি বিভাগ হচ্ছে অর্থ বিভাগ। অর্থ বিভাগের যে কাজটি হবে যে একটা প্রতিষ্ঠানের জন্য অর্থের সংস্থান কোথা থেকে হতে পারে, কিংবা পণ্য উৎপাদনের জন্য অর্থ কোথায় খরচ হতে পারে, অথবা বার্ষিক কোন বিষয়গুলোকে আমরা খরচের আওতায় নিয়ে আসবো, সেই অর্থ বিভাগ সেটিকে নিয়ে কাজ করবে। এরপরে রয়েছে গবেষণা উন্নয়ন। আমরা জানি যে প্রতিনিয়ত পণ্যের মান, রুচি, চাহিদা পরিবর্তন হচ্ছে। সেটি নিয়ে গবেষণা হতে পারে এবং পণ্যকে উন্নয়ন করা, অর্থাৎ একটা পণ্যকে নির্দিষ্ট জায়গা থেকে আরেকটু তাকে পণ্যের যে গুণাগুণ সম্পন্ন গুণগুলোকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য কোনো উন্নয়ন কিছু করা যায় কিনা, সেটার জন্য একটা বিভাগ থাকবে। তার মানে এই যে আমি ৩ টি বিভাগের কথা বললাম, বাজারজাতকরণ, অর্থ, গবেষণা, উন্নয়ন। প্রতিটার সাথে কিন্তু প্রতিটা সমন্বয় থাকবে। কিরকম? যে বাজারজাতকরণের সাথে অর্থের একটি বিষয় থাকতে পারে। তার মানে অর্থ যদি জড়িত না থাকে, তাহলে অর্থ না থাকলে কি হবে না? বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন করতে পারবে না। আবার গবেষণা উন্নয়নের জন্য কি দরকার? অর্থ দরকার। তাহলে সেক্ষেত্রে কি হবে? যে প্রতিটার সাথে কিন্তু প্রতিটা সমন্বয় হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ক্রয়। অনেক সময় কি হতে পারে? যে পণ্য উৎপাদনের জন্য আমাকে কাঁচামাল ক্রয় করতে হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিছু কিন্তু আমার অর্থের দরকার হবে। আবার ক্রয় কোনটির উপর ডিপেন্ড করে করব? যে আমার গবেষণা বা উন্নয়নের উপর। তার মানে একটি পণ্যের উন্নয়ন করার জন্য আমার কিছু কাঁচামাল ক্রয় করা দরকার। এরপরে রয়েছে কি? উৎপাদন। আমি যদি দেখি যে উৎপাদনের বিষয়টি, তার মানে আমি উৎপাদন সিদ্ধান্তটি কখন নিচ্ছি? আমি যদি দেখি যে কোম্পানি কখন সিদ্ধান্ত নিচ্ছে, যে দেখা গেল যে তার পণ্যের নতুনত্ব আনা দরকার। তখন তিনি চিন্তা করলেন নতুন পণ্য উন্নয়ন সাধন করার পর সেটি উৎপাদনে চলে গেলেন। আবার উৎপাদনের জন্য কি দরকার? অর্থ দরকার। যখনই অর্থ পেল সে উৎপাদন শুরু করলো। উৎপাদন করার পরে কি করতে হবে? তাকে পণ্য বাজারজাত করতে হবে। তাহলে কিন্তু আমি যে দেখছি যে চক্রাকারে এই যে একটির সাথে আরেকটি, প্রতিটা বিভাগের সাথে প্রতিটা বিভাগের কিন্তু সমন্বয় হবে। আরেকটি বিভাগ রয়েছে হিসাব বিভাগ। আমি যে কাজগুলো করছি প্রতিটার কোথায় কোন খাতে কত খরচ করছি, কিংবা কোন বিষয়ের সাথে কোনটি জড়িত, সেটি কিন্তু আমার মাথায় রাখতে হবে। সেই হিসাবগুলোকে লিপিবদ্ধ করতে হবে। তা না হলে বছর শেষে আমি কিন্তু বুঝতে পারবো না যে কোন খাতে আমরা কতটুকু ব্যয় হয়েছে। এরপরে এই ব্যষ্টিক পরিবেশের আরেকটি উপাদান রয়েছে, সেটি হলো সরবরাহকারী। যে সরবরাহকারীকে নিয়ে আমি সেটি কথা বলছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে সরবরাহকারী হচ্ছে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠানের পণ্য ও সেবা উৎপাদনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান দেয়। তার মানে সরবরাহকারী কি করছে? ওই সকল ব্যক্তিও হতে পারে বা প্রতিষ্ঠানও হতে পারে যারা প্রতিষ্ঠানে পণ্য ও সেবা উৎপাদনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান দেয়। তার মানে একটা প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বা সেবার কাজে যুক্ত হবে, তখন সেটি উৎপাদনে বা ব্যবহারের জন্য যে প্রয়োজনীয় সম্পদের যোগান দিচ্ছেন তাদেরকে আমরা বলছি সরবরাহকারী। সরবরাহকারী ছাড়া কিন্তু কখনোই কি হবে না? এই এই একটি পণ্য উৎপাদন বা সেবা উৎপাদন করা সম্ভব হবে না। এছাড়া কারণ হচ্ছে যে সরবরাহকারী যদি সঠিক সময়ে যে পণ্য কাঁচামালটাকে সংগ্রহ না করে, কিংবা সেবার ক্ষেত্রে যদি সরবরাহকারী যদি সঠিক সময়ে তার ব্যবহারের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান না দেয়, তাহলে কি হবে না?
যে সে পণ্য বা সেবাটি কিন্তু সঠিক সময় দেওয়া সম্ভব হবে না। এখন এখানে আরেকটি বিষয়, যে পণ্য উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল ও যন্ত্রপাতি সরবরাহ করে থাকে সরবরাহকারীগণ। আমরা দেখি যে সরবরাহকারী কি করে, যে কাঁচামাল এবং যন্ত্রপাতি আমরা প্রয়োজনীয় কাঁচামাল হতে পারে যে পণ্যের জন্য যেটি উৎপাদন হবে। আমি যদি মনে করি যে একটি গার্মেন্টস এর ক্ষেত্রে যদি আমরা মনে করি যে একটা শার্ট তৈরি করব, তাহলে শার্টের জন্য আমার সুতা তৈরি হতে পারে, রং তৈরি হতে পারে, সেটি আমার এগুলো হচ্ছে আমার কাঁচামাল। আর যন্ত্রপাতি কি হতে পারে, যে আমার একটি মেশিন দরকার হতে পারে অথবা অন্য কোনো বিষয়কে সাপোর্ট দিতে হতে পারে। তার মানে এই এই বিষয়গুলোকে সরবরাহকারীগণ কি করছে, উৎপাদনের জন্য এগুলোকে সরবরাহ করছে। এদের দক্ষতার উপর প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা নির্ভরশীল। তার মানে একজন সরবরাহকারীর দক্ষতার উপর কিন্তু সব প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা কিন্তু নির্ভর করছে। তাহলে এই সরবরাহকারীর ক্ষেত্রে কিন্তু একটি বিষয় আছে, যিনি বাজারজাতকরণ ব্যবস্থাপক থাকবেন, সরবরাহকারী যখন তিনি নির্বাচন করবে, তাকে কিন্তু কিছু কিছু বিষয়গুলোর উপর খুবই গুরুত্বের সাথে নজর দিতে হবে। কি কি বিষয়গুলো প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখি, যে অবশ্যই কি সঠিক মানে পণ্য সরবরাহ করার সামর্থ্য আছে কিনা এটি তাকে দেখতে হবে। সঠিক মূল্য সরবরাহের নিশ্চয়তা, অর্থাৎ মূল্যটা কিন্তু সঠিক হতে হবে। এটি কিন্তু সরবরাহকারীকে, যা আমি যখন সরবরাহকারীকে নির্বাচন করছি তখন কিন্তু আমাকে এই বিষয়টি দেখতে হবে। তারপরে হচ্ছে কি সঠিক সময়ের মধ্যে মালামাল সরবরাহের নিশ্চয়তা। তার মানে আমি সরবরাহকারীকে দায়িত্ব দিয়েছি কিন্তু তিনি সঠিক সময়ে মালামাল সরবরাহ করলেন না, তাহলে কিন্তু কি হবে, যে সেটি ব্যাঘাত ঘটবে। এরপরে রয়েছে কি নিয়মিত পণ্য সরবরাহ নিশ্চয়তা। আবার সরবরাহকারী কি করবে, নিয়মিত কিন্তু পণ্য সরবরাহ নিশ্চয়তা প্রদান করতে হবে। এরপরে বাকিতে পণ্য সরবরাহ সামর্থ্য। তারপর অনেক সময় কি হতে পারে, কোম্পানির ক্ষেত্রে কি হতে পারে বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হতে পারে, যে অনেক সময় তাকে ধারে পণ্যটাকে নিতে হতে পারে কাঁচামালটাকে। তাহলে যিনি সরবরাহকারী রয়েছেন তাকে অনেক সময় যদি আমি ধারে নিতে যাই, সেই সামর্থ্য যদি তার না থাকে, তাহলে কিন্তু সেটি সমস্যা হতে পারে। তাহলে আমি যখন বাজারজাতকরণ ব্যবস্থাপক যখন সরবরাহকারী নির্বাচন করবে, তখন কিন্তু তাকে এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে, যে বাকিতে উনি পণ্য সরবরাহ করতে পারবেন কিনা। তারপরে রয়েছে কি, যে সরবরাহকারী পণ্য সরবরাহ অভিজ্ঞতা ও দক্ষতা। পূর্বে সরবরাহকারীর এই ধরনের পণ্য সরবরাহ অভিজ্ঞতা বা দক্ষতা রয়েছে কিনা সেটি কিন্তু বাজারজাতকরণ ব্যবস্থাপককে তাকে চিন্তা করতে হবে। তারপরে কি বিষয়, সরবরাহকারীর উপর নিয়ন্ত্রণ। একজন বাজারজাতকরণ ব্যবস্থাপককে কিন্তু অবশ্যই সরবরাহকারীর উপর নিয়ন্ত্রণটিকে নিয়ে আসতে হবে। তাহলে এই গেল হচ্ছে ব্যষ্টিক পরিবেশের আরেকটি উপাদান, সেটি হচ্ছে সরবরাহকারী। এখন তৃতীয়ত বা আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হলো বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি। তার মানে এটি হচ্ছে ব্যষ্টিক পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। মূলত আমরা বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি বলতে কি বুঝি, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদনকারী উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে এবং বন্টন ও প্রসারমূলক কর্মকাণ্ডে সহায়তা করে, তাদের বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি বলে। তার মানে আমি উৎপাদনকারীর কাছ থেকে উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার নিকট যখন বিক্রয় করছি এবং বন্টন ও প্রসারমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, সেই পক্ষকে আমরা বলছি বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি। তার মানে যিনি উৎপাদন করছেন তিনি কিন্তু সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে নাও পারেন। বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আসলে সবসময় তাই হয়। আর আমরা যদি দেখি যে সাধারণত আমরা যদি দেখি যে সাধারণত যে সবজির ক্ষেত্রে সরাসরি অনেক সময় উৎপাদনকারী পণ্য ভোক্তার কাছে পৌঁছাচ্ছে, কিন্তু বৃহদায়তন প্রতিষ্ঠান বা অন্য কোনো পণ্য সামগ্রী যখন উৎপাদিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই, তখন কিন্তু সরাসরি উৎপাদনকারীর কিন্তু সুযোগ নেই একটি পণ্যকে ভোক্তার কাছে সরাসরি পৌঁছানো। তাহলে তাকে কি করতে হচ্ছে, এই মধ্যস্থ কারবারির সহায়তা নিতে হচ্ছে। অর্থাৎ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই উৎপাদনকারী উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে এবং বন্টন এবং প্রসারমূলক, অর্থাৎ প্রসারমূলক কর্মকাণ্ড হতে পারে, বন্টনও হতে পারে, বিভিন্ন চ্যানেলে সে বন্টন করতে পারে, খুচরা ব্যবসায়ীর কাছে দিতে পারে। আর প্রসারমূলক কর্মকাণ্ড কি হতে পারে, ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে হতে পারে, বিজ্ঞাপনের মাধ্যমে হতে পারে। এই বিষয়গুলো কার্যক্রমগুলো পরিচালনা করছে, তাদেরকে আমি বলছি বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি। তার মানে এটি কিন্তু ব্যষ্টিক পরিবেশের একটি অন্যতম উপাদান। কেন বলছি, যদি বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাহলে এরা কিন্তু আসলে স্বাধীন ব্যবসা বা সংগঠন, যা বাজার এবং বাজারজাতকরণ সংগঠনের মধ্যে পণ্য বা সেবা সময়ের প্রভাবে প্রত্যক্ষভাবে সহায়তা করে। তার মানে এরা কিন্তু একেবারে স্বাধীন, এবং যারা কি করছে, বাজার এবং বাজারজাতকরণ সংগঠনের মধ্যে কিন্তু প্রত্যক্ষভাবে সহায়তা করছে, এবং তারা সেবা সময়ের ক্ষেত্রে পণ্য বা সেবা সময়ের ক্ষেত্রে কিন্তু প্রবাহের প্রত্যক্ষ সহায়তা করার ফলেই কিন্তু একটি এই যে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন বলি বা প্রমোশনাল কার্যক্রমগুলো বলি, সেটি কিন্তু সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। এখন এখানে
বাজারজাতকরণ ব্যবসায়ীর ক্ষেত্রে বাজারজাতকরণ মধ্যস্থ কারবারির ক্ষেত্রে কতগুলো বিষয়কে আমরা যুক্ত করতে পারি। সেখানে মধ্যস্থ ব্যবসায়ী থাকবে, বস্তুগত বন্টন কার্যক্রম থাকবে, বাজারজাতকরণ সেবা প্রদানকারী সংস্থা থাকবে, আর্থিক মধ্যস্থ কারবারি থাকবে। তার মানে বাজারজাতকরণ মধ্যস্থ কারবারির ক্ষেত্রে আবার কিছু কিছু বিষয় থাকে। মধ্যস্থ ব্যবসায়ী এখানে একজন থাকতে পারে, যিনি তার কাজটা হবে যে এখানে পণ্যটাকে বাজারজাতকারী উৎপাদনকারীর কাছ থেকে নিয়ে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানো। সেখানে কি হতে পারে যে প্রতিনিধি মধ্যস্থ কারবারি হতে পারে, অর্থাৎ একজনকে প্রতিনিধি নির্বাচিত করে তার মাধ্যমে সে পণ্যটাকে পৌঁছানো যেতে পারে। আরেকটা হতে পারে মার্চেন্ট মধ্যস্থ কারবারি। তার মানে এটি আরেকটু বড় হচ্ছে যে প্রতিনিধির চেয়ে তাদের ধরনটা একটু আরেকটু বড় হবে। তাদেরকে বলা হচ্ছে যে মার্চেন্ট মধ্যস্থ কারবারি। এরপরে রয়েছে কি বস্তুগত বন্টন কার্য, অর্থাৎ আমি আমি যে কার্যক্রমটি যেটি নিয়ে আসছি সেটি যেন অবশ্যই বস্তুগত হয়, সেটিকে ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে হবে। আরেকটা হলো বাজারজাতকরণ সেবা প্রদানকারী সংস্থা। তার মানে বাজারজাতকরণ সেবা প্রদানকারী সংস্থা কিন্তু অবশ্যই থাকবে। সেটির মাধ্যমে কি হতে পারে মধ্যস্থ কারবারি সেই কাজগুলো করতে পারে। যেমন হচ্ছে যে তারা যদি কোনো সাংগঠনিক কোনো রূপ দিয়ে থাকে বাজারজাতকরণ মধ্যস্থ কারবারি, এবং সেই সেবা প্রদানকারী সংস্থা কিন্তু মধ্যস্থ কারবারি হিসেবে কাজগুলো সম্পন্ন করতে পারে। এরপরে রয়েছে আর্থিক মধ্যস্থ কারবারি। অনেকেই হতে পারে যে আর্থিকভাবে সহায়তা প্রদান করছে, সেটিও একটি মধ্যস্থ কারবারির অংশ হতে পারে। তাহলে এই সকল মধ্যস্থ কারবারি বা মধ্যস্থ ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু সরাসরি বেষ্টিক পরিবেশের উপাদান, এবং যারা একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই বাজারজাতকরণ পরিবেশটাকে কিন্তু সহসায় কিন্তু ভূমিকা রাখছে বা তারা প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে। আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে গ্রাহক বা ক্রেতা, কাস্টমার যাই বলি না কেন, সেটি কিন্তু ব্যষ্টিক পরিবেশের উপাদান। এখানে আসলে গ্রাহক বা ক্রেতা কাকে বলি আমরা সেটি একটু জেনে আসি। যে যারা বাজারজাতকারী প্রতিষ্ঠানে পণ্য ও সেবা সামগ্রী ক্রয় করে তাদেরকে ক্রেতা বা গ্রাহক বলা হয়। তার মানে যারা বাজারজাতকারী প্রতিষ্ঠানে পণ্য ও সেবা সামগ্রী ক্রয় করছে, অর্থাৎ ক্রেতা আমিও হতে পারি বা যে কেউ হতে পারে। তার মানে একজন বা যারা বাজারজাতকারীর কাছ থেকে যে প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সামগ্রী যিনি ক্রয় করছেন তাকে ক্রেতা, ভোক্তা বা গ্রাহক আমি বলছি। এবং কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য ক্রেতাদের প্রভাব কিন্তু অত্যন্ত ব্যাপক। আসলে মূলত যে প্রতিষ্ঠানই পণ্য উৎপাদন করুক না কেন তাদের কিন্তু মূল লক্ষ্যই হচ্ছে ক্রেতার কাছে তার পণ্যটি পৌঁছানো। তাহলে তারা কিন্তু এটা কোম্পানির লক্ষ্য, যে আমরা জানি যে ক্রেতাদের প্রভাব অত্যন্ত ব্যাপক। কোম্পানি যে লক্ষ্য নির্ধারণ করেছে ক্রেতার কাছে পণ্য পৌঁছানো, এটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখন এই ক্রেতার ক্ষেত্রেও কিন্তু কতগুলো বিষয়গুলোকে যুক্ত করতে হবে, যে এখানে ক্রেতার সাথে সম্পৃক্ত কতগুলো বিষয় থাকে, যে তারা হচ্ছে যে কোন কোন বাজার থেকে যে ক্রেতা এই পণ্যগুলো সংগ্রহ করতে পারে। এখানে ভোক্তা বাজার হতে পারে, ব্যবসায় বাজার হতে পারে, পণ্য বিক্রেতার বাজার হতে পারে, সরকারি বাজার হতে পারে, আন্তর্জাতিক বাজার হতে পারে। যেমন ভোক্তা বাজার সাধারণত কি হতে পারে, যেখানে ভোগের জন্য যে পণ্যগুলোকে সাধারণত ব্যবহার করা হয়, অর্থাৎ ক্রেতা সাধারণত ভোগের জন্য যে পণ্যগুলোকে ক্রয় করছে সেটিকে আমি বলছি ভোক্তা বাজার। আর ব্যবসা বাজার সাধারণত কি হতে পারে, যে যেখানে পুনরায় অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে বা শিল্প যে আমরা যদি দেখি যে ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ক্রেতা তার সেই পণ্যটাকে ক্রয় করে পুনরায় ব্যবসার কাজে লিপ্ত হয়, তাহলে সেটিকে আমরা বলছি ব্যবসার বাজার। আর পণ্য বিক্রেতার বাজার তার মানে ওই একজন বিক্রেতার কাছ থেকে নিয়ে যে পণ্যটাকে আবার পুনরায় বিক্রয় করছে একজন সেটি ক্রেতাও হতে পারে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে, সেটিকে আমরা বলছি পণ্য বিক্রেতার বাজার। আর সরকারি বাজার, সরকারি কোনো নির্দিষ্ট কোনো জায়গা থেকে যদি ক্রেতা সেই বাজার থেকে পণ্য ক্রয় করছে সেটিকে আমি বলছি সরকারি বাজার। আর আন্তর্জাতিক বাজার সেটি হচ্ছে ক্ষেত্রটি যে সাধারণত নির্দিষ্ট গণ্ডি থেকে একটা দেশের বাইরে ভিন্ন কোনো দেশ বা ভিন্ন কোনো রাষ্ট্রে যদি বাজারটিকে সম্প্রসারিত করা হয় এবং সেই বাজার থেকে যদি ক্রেতা তার পণ্যটিকে ক্রয় করে সেটিকে আমি বলছি যে আন্তর্জাতিক বাজার। এছাড়াও ব্যষ্টিক পরিবেশের আরেকটি উপাদান রয়েছে, সেটি হলো প্রতিযোগী। আসলে এখানে বিষয়টিকে আমি বলছি যে আসলে প্রতিযোগী ছাড়া কিন্তু কোনো পণ্যই বাজারে কিন্তু প্রতিযোগিতার আবির্ভাব হবে, এবং প্রতিযোগী ছাড়া কিন্তু পণ্যকে সঠিক মূল্যায়ন করা সম্ভব হয় না। কারণ একজন প্রতিযোগী প্রতিষ্ঠান যখন থাকবে তখন কিন্তু সহসাই কিন্তু আরেকটা প্রতিষ্ঠান সচেতন হবে যে আমার পণ্যের গুণাগুণটাকে বাড়িয়ে দিতে হবে, কিংবা অন্য প্রতিষ্ঠানে কিন্তু জানবে যে তার পণ্যের অবস্থানটি কোথায়। এখানে আসলে প্রতিযোগী বলতে কি বোঝানো হয়েছে, যে প্রত্যেকটি বাজারজাতকরণ প্রতিষ্ঠানকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এটি আসলে কিন্তু অবশ্যই নির্ধারিত। কারণ যারা বাজারজাতকরণ প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে সমজাতীয় প্রতিষ্ঠানগুলো এই প্রতিযোগিতায় ব্যাপকভাবে মোকাবেলা করতে হয়। অর্থাৎ সমজাতীয় যে সমজাতীয় যে প্রতিষ্ঠানগুলো থাকবে, আমি যদি ফোন কোম্পানির ক্ষেত্রে যদি যাই,
ধরেন আমরা যদি বলি সেখানে তারা সেবা প্রদান করছে যে এখানে সমজাতীয় পণ্য ধরেন আমি যদি বলি গ্রামীণ পন্থা সমজাতীয় পণ্য হতে পারে, এয়ারটেল হতে পারে, তারপর হচ্ছে বাংলালিংক হতে পারে অথবা রবি হতে পারে, কিংবা আমরা টেলিটক হতে পারে। তার মানে সমজাতীয় প্রতিষ্ঠানগুলোকে কিন্তু তারা ব্যাপকভাবে তাদের মোকাবেলা করতে হচ্ছে ফোনের জগতে। এখানে আরেকটা বিষয় যে বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে বাজারজাতকারীকে সবসময় কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হয় এবং প্রতিটা প্রতিষ্ঠান চেষ্টা করছে তার সর্বোচ্চ বাজার শেয়ার দখল করতে। তার মানে সবারই কিন্তু একটি টার্গেট থাকে যে বাজারের শেয়ারটিকে দখল করা। যিনি বাজারের সর্বোচ্চ শেয়ার দখল করে আছেন তাকে আমরা বলছি মার্কেট নেতা বা বাজার নেতাকে বলছি। তার চেয়ে কম যারা এরপরে রয়েছে হচ্ছে যে বাজার প্রতিযোগী, তার চেয়ে কম যারা বাজার নিচ। তো এইভাবে আমরা কি করছি একের পর এক। তার মানে যিনি একেবারে নিচে রয়েছেন বাজারের প্রতিযোগিতা তিনি কিন্তু চেষ্টা করবেন বাজারের সর্বোচ্চ সংখ্যক যে শেয়ার তারা দখল করতে। তার মানে প্রতিনিয়ত তারা এই প্রতিযোগিতার আবির্ভাব করছে অর্থাৎ প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এবং প্রতিযোগিতাগুলোকে তারা মোকাবেলা করছে এবং এবং এই যে ভোক্তাদের জন্য তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো কিন্তু প্রদান করতে ব্যস্ত থাকছে। তাই এটি কিন্তু আসলে ব্যষ্টিক পরিবেশের একটি উপাদান। তাহলে কোম্পানিকে যখন পণ্য উৎপাদন করছে তাকে কিন্তু এই পরিবেশের যে ব্যষ্টিক পরিবেশের যে উপাদানটিকে কিন্তু অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হচ্ছে। কারণ প্রতিযোগী বা প্রতিযোগিতা যাই বলি না কেন তাকে কিন্তু সেই বিষয়টিকে নিয়ে ভাবতে হবে। এখানে যে বিষয়গুলোকে একজন বাজারজাতকরণ ব্যবস্থাপককে সাধারণত দেখতে হয় যে পণ্যের শর্তাবলী। এখানে পণ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করে। যেমন প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা, পণ্যের ধরন সম্পর্কে প্রতিযোগিতা এবং সাধারণ প্রতিযোগিতা। তার মানে এখানে কোন বিষয়গুলো প্রতিযোগিতা হতে পারে? প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা হতে পারে। বাজারজাতকরণ ব্যবস্থাপককে সেই বিষয় সম্পর্কে গুরুত্ব দিতে হবে। আরেকটা কি হতে পারে? পণ্যের ধরন সম্পর্কে প্রতিযোগিতা হতে পারে। আরেকটি হতে পারে সাধারণ প্রতিযোগিতা। তার মানে একটা পণ্যের ধরন সম্পর্কে হতে পারে, আরেকটা হতে পারে প্রাতিষ্ঠানিক, আরেকটা হবে সাধারণভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি প্রতিযোগিতামূলক বাজার কাঠামো। এখানে শিল্পের গতিশীলতার কারণে ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ব্যবসা সম্পর্কে উদ্ভব ঘটে। তার মানে প্রতিযোগিতামূলক যে বাজার কাঠামোটি রয়েছে সেটা শিল্পের যে গতিশীলতার রয়েছে তার কারণে কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক সম্পর্ক উদ্ভব হবে। অর্থাৎ প্রতিনিয়ত যে প্রতিযোগিতামূলক বাজার কাঠামোগুলোকে সম্প্রসারিত হচ্ছে, শিল্পের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, সেটির উপরেও কিন্তু প্রতিযোগী আবির্ভাব হচ্ছে এবং বাজারজাতকরণ পরিবেশটাকে চিহ্নিত করে অর্থাৎ এই যে প্রতিযোগীগুলোকে মাথায় রেখে একজন বাজারজাতকরণ ব্যবস্থাপককে সেই কাজটি করতে হবে। এটিও কিন্তু ব্যষ্টিক পরিবেশের একটি উপাদান। আরেকটি উপাদান রয়েছে সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো জনগোষ্ঠী। আসলে এটি কিন্তু একজন বাজারজাতকরণ ব্যবস্থাপক যখন বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ করছে তার কিন্তু এই উপাদানটি বাজারজাত ব্যষ্টিক পরিবেশের যে গুরুত্বপূর্ণ একটি উপাদান সে আরেকটি সেটি হচ্ছে জনগোষ্ঠী। জনগোষ্ঠী হলো এমন একটি দল বা গোষ্ঠী যারা কোম্পানির উদ্দেশ্য অর্জনের সামর্থ্যের উপর প্রকৃত এবং সম্ভাব্যভাবে প্রভাব বিস্তার করতে পারে। তার মানে এই জনগোষ্ঠী হচ্ছে কারা? যারা একটা দল বা গোষ্ঠী যারা কোম্পানির উদ্দেশ্য অর্জনের সামর্থ্যের সাথে কি করছে? প্রকৃত এবং সম্ভাব্য। তার মানে একটা কোম্পানি কি করেছে? তার উদ্দেশ্য অর্জনের সাথে কিন্তু সরাসরি প্রভাব বিস্তার করছে এই জনগোষ্ঠী এবং এটা সম্ভাব্য হতে পারে এবং প্রকৃত হতে পারে এবং কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য কিন্তু এই জনগোষ্ঠীর প্রভাব অত্যন্ত ব্যাপক। তো কাজেই এই জনগোষ্ঠী ছাড়া কিন্তু কোনো কাজ হতে পারে না। আবার জনগোষ্ঠী কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। আমি এখানে প্রিয় শিক্ষার্থী তোমাদের সামনে বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর কথা তুলে ধরেছি। তোমরা একটু দেখো কি ধরনের হতে পারে। এখানে সরকারি জনগোষ্ঠী হতে পারে, নাগরিক জনগোষ্ঠী হতে পারে, স্থানীয় জনগোষ্ঠী হতে পারে, সাধারণ জনগোষ্ঠী হতে পারে, অভ্যন্তরীণ জনগোষ্ঠী হতে পারে, অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী হতে পারে, মিডিয়া জনগোষ্ঠী হতে পারে। সরকারি জনগোষ্ঠী কোনটিকে বলছি? যে সরকার নির্ধারিত যে জনগোষ্ঠী সেটি হতে পারে। নাগরিক জনগোষ্ঠী যে আমরা যাদেরকে সুনির্দিষ্ট নাগরিক বলছি বা কোনো একটি স্থানীয় পর্যায়ে পর্যন্ত হতে পারে। স্থানীয় জনগোষ্ঠী মানে স্থানীয় পর্যায়ে অর্থাৎ একটা কোম্পানি বা প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে যখন উৎপাদন করছে তখন সেই জনগোষ্ঠী যেটি থাকবে তাদেরকে টার্গেট করে যদি কোনো পণ্য উৎপাদন করে তাহলে তাকে বলা হচ্ছে স্থানীয় জনগোষ্ঠী। সাধারণ জনগোষ্ঠী আমি সর্বোপরি বলবো যে এটাকে সকল স্তরের ক্ষেত্রে যদি এই জনগোষ্ঠীকে নির্ধারণ করা হয়ে থাকে। অভ্যন্তরীণ জনগোষ্ঠী অনেক সময় কোম্পানির অভ্যন্তরেও কিছু জনগোষ্ঠী থাকতে পারে, তারাও কিন্তু এই প্রতিযোগী পরিবেশ বলি বা বাজার পরিবেশ বলি তার সঙ্গে কিন্তু সম্পৃক্ত হতে পারে। অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী যারা হচ্ছে সাধারণত অর্থ সংস্থান দিয়ে থাকে অর্থাৎ এখানে যে প্রতিষ্ঠানগুলো থেকে আমি একটা কোম্পানি বা সেবা প্রতিষ্ঠানগুলো তারা কি করতে পারে? অর্থ সংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। মিডিয়া জনগোষ্ঠী অর্থাৎ যারা বিভিন্ন ধরনের খবর প্রচার করছে বা মিডিয়া বলতে আমরা এখানে ইলেকট্রনিক হতে পারে অথবা প্রিন্ট হতে পারে, তারা বিভিন্ন কি করছে? এই জনগোষ্ঠী কিন্তু আসলে প্রভাব বিস্তার লাভ করছে। তার মানে
এক এক জনগোষ্ঠী কিন্তু এক একভাবে কোম্পানির উপর প্রভাব বিস্তার করছে। সরকারি জনগোষ্ঠী প্রভাব বিস্তার করছে, নাগরিক জনগোষ্ঠী প্রভাব করছে, স্থানীয় জনগোষ্ঠী করছে, সাধারণ জনগোষ্ঠী করছে, অভ্যন্তরীণ জনগোষ্ঠী করছে, অর্থ সংস্থানকারী করছে এবং মিডিয়া জনগোষ্ঠী করছে। তাহলে এই হচ্ছে যে একটি বাজারজাতকরণ ব্যষ্টিক পরিবেশের উপাদান। যে প্রিয় শিক্ষার্থী, আমরা বিষয়গুলো জানলাম। একজন বাজারজাতকরণ ব্যবস্থাপককে অবশ্যই এই ব্যষ্টিক পরিবেশগুলোর এবং ব্যষ্টিক পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে কিন্তু গুরুত্বের সাথে অবশ্যই তাকে বিবেচনা করতে হবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যষ্টিক পরিবেশের পরপরই হচ্ছে সামষ্টিক পরিবেশ। এটি কিন্তু আরেকটি বাজারজাতকরণ পরিবেশে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা দেখব প্রিয় শিক্ষার্থী যে আসলে সামষ্টিক পরিবেশটাকে কোনটিকে আমরা বলছি, অর্থাৎ একটা কোম্পানির সামষ্টিক পরিবেশ কাকে বলে। যে সকল সামষ্টিক বা অনিয়ন্ত্রণযোগ্য শক্তি সমগ্র বাজারজাতন কার্যক্রমে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। আগেরটা ব্যষ্টিক কি ছিল, যে যে সকল শক্তিগুলো কি করছে প্রত্যক্ষভাবে, আর এটি ক্ষেত্রে সামষ্টিকের ক্ষেত্রে যারা যে সামষ্টিক বা অনিয়ন্ত্রণযোগ্য শক্তি যারা কি করছে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করছে সেগুলোর সম্মিলিত প্রভাবকে বলছি আমি সামষ্টিক পরিবেশ। তার মানে আগেরটি ছিল ব্যষ্টিক পরিবেশ, যারা সরাসরি কি করছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছে, আর এটি হচ্ছে যে যারা পরোক্ষভাবে। এই পরিবেশ বলতে এমন এক ধরনের কতিপয় শক্তির সমষ্টিকে বোঝায় যা প্রতিষ্ঠানে ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত শক্তির বিভিন্ন পক্ষগুলোকে প্রভাবিত করে। তার মানে আমি এতক্ষণ যে ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত যে বিভিন্ন ধরনের পক্ষগুলোকে বললাম তাদেরকে যারা পরোক্ষভাবে প্রভাবিত করছে এবং এই শক্তিগুলো নিজেরাই আলাদা পরিবেশ সৃষ্টি করছে, তাহলে তাদেরকে আমরা বলছি যে কোম্পানির সামষ্টিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, এই সামষ্টিক পরিবেশের কতগুলো প্রধান শক্তি রয়েছে, সেই শক্তিগুলোকে আমরা কি বলছি যে ব্যষ্টিক পরিবেশের উপর সাধারণত এই প্রধান শক্তিগুলো সাধারণত প্রভাব বিস্তার করে। এখানে কি কি হতে পারে যে শক্তিগুলো, জনসংখ্যাগত হতে পারে, অর্থনৈতিক হতে পারে, প্রাকৃতিক হতে পারে, প্রযুক্তিগত হতে পারে, রাজনীতিক হতে পারে এবং সাংস্কৃতিক হতে পারে। এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা বলছি সামষ্টিক পরিবেশ। আসলে প্রিয় শিক্ষার্থী, একটু দেখো যে জনসংখ্যাগত পরিবেশ বা অর্থনৈতিক পরিবেশ এরা কিন্তু প্রত্যক্ষভাবে সেটিকে কিন্তু প্রভাব বিস্তার করছে না, এরা পরোক্ষভাবে করছে। এই কারণে আমি এটাকে বলছি সামষ্টিক পরিবেশ। এই সমস্ত উপাদানগুলো সাধারণত বাহ্যিক ও অনিয়ন্ত্রণযোগ্য শক্তি দ্বারা পরিচালিত হয় এবং এই সকল উপাদান প্রতিষ্ঠানের পণ্য বাজারজাতনের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ ও ঝুঁকির সৃষ্টি করতে পারে। তো আমরা একটু দেখবো যে এই জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ বা রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ, অর্থাৎ একটা কোম্পানির সামষ্টিক পরিবেশের যে প্রধান শক্তিসমূহ তারা কিভাবে এই একটা কোম্পানিকে বা বাজারজাতকরণ পরিবেশের ক্ষেত্রে ভূমিকা রাখছে। প্রথমত হচ্ছে জনসংখ্যাগত পরিবেশটাকে ক্ষেত্রে আমরা কি দেখব, যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব, আয়তন, অবস্থান, গতিশীলতার ধারা, বয়স, বর্ণ, পেশা ইত্যাদি উপাদানের সমন্বয়ে গঠিত এই অবস্থা হচ্ছে জনসংখ্যা পরিবেশ। অর্থাৎ এক এক অঞ্চলের জনসংখ্যার আয়তন এক এক রকম হতে পারে, ঘনত্ব এক এক রকম হতে পারে, তাদের অবস্থান এক এক রকম হবে, তাদের বয়সের ধারা কিন্তু এক এক রকম হবে, বর্ণ এক রকম হবে, পেশা এক রকম হবে। তার মানে এদের সমন্বয়ে গঠিত যে অবস্থা সেটিকে আমি বলছি জনসংখ্যা পরিবেশ। এখানে এই জনসংখ্যা পরিবেশের ক্ষেত্রে যে বিষয়গুলো সাধারণত থাকবে, যে একজন বাজার যাত্রীর কাছে মূল আগ্রহের বিষয় হচ্ছে কারণ ও এবং সঙ্গে জনগণ জড়িত এবং জনগণ এর বাজার সৃষ্টি করে। এখানে কতগুলো বিষয়গুলোকে নিয়ে আসতে হবে, যে জনসংখ্যা বৃদ্ধি কিরকম ভাবে হচ্ছে, অর্থাৎ সামষ্টিক পরিবেশ কিভাবে ভূমিকা রাখছে, যে জনসংখ্যা বৃদ্ধির উপর প্রভাব বিস্তার করছে, কারণ জনসংখ্যা বৃদ্ধি পেলে সাধারণত উৎপাদনের ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে। জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তন, সেখানে এটিকে কিন্তু সামষ্টিক পরিবেশে আরেকটি উপাদানকে গুরুত্বপূর্ণ বিষয়ভাবে দেখতে হচ্ছে। আর এটা হচ্ছে পারিবারিক জীবনধারার পরিবর্তন। অনেকেরই কি হতে পারে যে পারিবারিক জীবনধারা পরিবর্তন আসতে পারে, সেটিকে কিন্তু এটি সামষ্টিক পরিবেশের উপাদানে জনসংখ্যাগত পরিবেশ এবং যেটির উপর কিন্তু গুরুত্ব আরোপ করে কিন্তু একটি পরিবেশকে তার কার্যক্রম পরিচালনা করতে হতে পারে। আরেকটি হচ্ছে জনসংখ্যার ভৌগোলিক পরিবর্তন, অর্থাৎ একটা জনসংখ্যার ভৌগোলিক পরিবর্তন কিভাবে হতে পারে, যে এক অঞ্চল থেকে সে আরেক জায়গায় চলে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু জনসংখ্যাগত যে পরিবেশটি সেটি কিন্তু প্রধান শক্তিসমূহ বা সামষ্টিক পরিবেশের যে প্রধান শক্তি বলছি এটি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো শিক্ষা ও পেশা। এক এক অঞ্চলের কিন্তু ব্যক্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা পেশার ক্ষেত্রে কিন্তু ভিন্নতা থাকে। অর্থাৎ আমি যদি দেখি যে আমাদের দেশের ক্ষেত্রে চরাঞ্চলের ক্ষেত্রে যারা যারা রয়েছেন তাদের কিন্তু পেশাগত বিষয় কিন্তু একরকম, আবার যদি আমি দেখি যে পাহাড়ি অঞ্চলে তাদের ক্ষেত্রে কিন্তু পেশাগত বিষয়গুলো একরকম, তাদের শিক্ষাগত বিষয়গুলো একরকম। তাহলে এখানে যে জনসংখ্যাগত পরিবেশ এটি কিন্তু সামষ্টিক পরিবেশের উপাদান এবং এরা কিন্তু কোম্পানি বা পণ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বাজারজাতকরণের ক্ষেত্রে কিন্তু তারা প্রভাব বিস্তার করছে। এরপরে রয়েছে বৈচিত্র্যতা বৃদ্ধি, অর্থাৎ
পণ্যের বৈচিত্র্যতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু একেক সময় একেক ধরনের ধারণা নিয়ে আসতে হতে পারে। অর্থাৎ পাহাড়িদের বৈচিত্র্যতা রয়েছে এক এক রকম। তাদের সংস্কৃতি একেক রকম। তারপর হচ্ছে যে আমি যদি মনে করি যে বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে তাদের বৈচিত্র্যতা আলাদা থাকে। তাহলে এটি হচ্ছে আসলে জনসংখ্যাগত পরিবেশ। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থাৎ সামষ্টিক পরিবেশের আরেকটি প্রধান শক্তি যেটি, সেটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। একটি দেশের অর্থনৈতিক পরিবেশ পরিলক্ষিত হয় ওই দেশের মানুষের জীবনযাত্রা মানের দ্বারা। অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক পরিবেশ কিসের উপর নির্ভর করে? তাদের একটা ওই দেশের মানুষের জীবনযাত্রা মানের উপর। তার মানে জীবনযাত্রার মানটা কিরকম? অর্থাৎ একটা দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন হবে তার উপরেই কিন্তু অর্থনৈতিক পরিবেশটাকে অর্থনৈতিক পরিবেশ কিন্তু পরিলক্ষিত হয়। ভোক্তাদের ক্রয় ক্ষমতা, অর্থাৎ আমি যদি ভোক্তা হই আমার ক্রয় ক্ষমতা কেমন হবে? ব্যয়ের ধরনকে প্রভাবিত করবে এবং এমন কতিপয় উপাদানের সমন্বয়ে গঠিত যেটি হচ্ছে সেটি হচ্ছে আসলে অর্থনৈতিক পরিবেশ। অর্থাৎ আমার ব্যয়ের ধরনটা কেমন হবে, ক্রয় ক্ষমতা কেমন হবে, এই যে উপাদানগুলো এগুলো নিয়েই হচ্ছে আসলে আমার একটা অর্থনৈতিক পরিবেশ। এখানে অর্থনৈতিক পরিবেশের কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি। একটা আয়ের পরিবর্তন, অর্থাৎ একেকজনের আয়ের পরিবর্তন কিন্তু একেক রকম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই সামষ্টিক পরিবেশটাকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারপর ভোক্তাদের ব্যয়ের ধরন পরিবর্তন হয়। অনেক সময় কি হতে পারে যে কিছু ভোক্তা রয়েছে যারা হচ্ছে একেক সময় একেক ধরনের ব্যয় করতে পারে। হয়তো এখন ব্যয় করছে কিন্তু তারা চিন্তা করলো না এবার পরবর্তীতে আবার সে ব্যয় করবে না। তাহলে সেক্ষেত্রে কি হলো? ভোক্তাদের ব্যয়ের ধরনে কিন্তু পরিবর্তন হলো। তারপর সঞ্চয়ের হার এবং প্রাপ্যতা। অনেকে কি করে? উপার্জন থেকে নিজেদের কিছু হয়তোবা সঞ্চয় করে রাখে এবং সেখান থেকে কিছু প্রাপ্যতা যে তার যে থাকে সেটিও কিন্তু তার রাখতে সক্ষম হয়। তাহলে সামষ্টিক পরিবেশের যে প্রধান শক্তিসমূহ তার একটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এখানে অর্থনৈতিক পরিবেশের যে মানুষের জীবনযাত্রা মানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, সেখানে আয়ের পরিবর্তন থাকবে, ভোক্তাদের ব্যয়ের ধরন পরিবর্তন হবে এবং সঞ্চয়ের হার এবং প্রাপ্যতা থাকবে। আরেকটি সামষ্টিক পরিবেশের যে প্রধান শক্তি সেটি হলো প্রাকৃতিক পরিবেশ। আমরা জানি যে প্রাকৃতিক পরিবেশ আসলে কি? যে কোনো দেশের জলবায়ু, নদ-নদী, আবহাওয়া, প্রাকৃতিক সম্পদ ইত্যাদির সমন্বয়ে সে দেশে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। তার মানে আমাদের দেশের যে জলবায়ু রয়েছে, নদ-নদী রয়েছে, আবহাওয়া রয়েছে, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসলে কিন্তু আমার প্রাকৃতিক পরিবেশ গঠিত। এবং এই সকল প্রাকৃতিক পরিবেশ কিন্তু কোম্পানি অজান্তে বাজারজাতকরণ কার্যাবলীকে প্রভাবিত করে। অর্থাৎ কোম্পানি নিজেও জানে না যে সে তার পরিবেশটাকে প্রভাবিত করছে। যেমন এবং এই প্রাকৃতিক পরিবেশ সেই দেশে কিন্তু আসলে উৎপাদন, বন্টন, ভোগ, জীবনযাত্রা ইত্যাদির উপর কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করছে। যেমন কিভাবে আসলে এটি আসলে প্রভাব বিস্তার করছে? যেমন কাঁচামালের ক্রম হ্রাসমান স্বল্পতা। এই যে প্রাকৃতিক পরিবেশে কিন্তু এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন আমি যদি প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে যদি আমরা বলি যে খনিজ সম্পদ যদি না থাকে তাহলে অনেক সময় কাঁচামালের যে ক্রম হ্রাসমান স্বল্পতা সেটি কিন্তু দেখা দিতে পারে। শক্তি সম্পদের ব্যয় বৃদ্ধি। অনেক সময় যে প্রাকৃতিক সম্পদ যদি বেশি ব্যয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটি কোম্পানির উপর প্রভাব বিস্তার করে। তার যে প্রধান শক্তিসমূহ সেটি কিন্তু খর্ব হতে পারে। পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি। অনেক সময় কি হতে পারে? কোম্পানি উৎপাদনের সাথে সম্পৃক্ত হয়ে পরিবেশ দূষণ করছে। তাহলে সেক্ষেত্রে যখনই দূষণের মাত্রাটা বৃদ্ধি পাবে পরিবেশের উপর ক্ষতি আসবে এবং পরিবেশ যখনই দূষিত হবে তখন কি হবে? যারা পরিবেশের সাথে স্টেক হোল্ডার রয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের লোকজন জনসংখ্যা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তার মানে পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কি হতে পারে? যে এটি কিন্তু পরিবেশের উপর বাজারজাতকরণ পরিবেশের উপর কিন্তু প্রভাব বিস্তার করছে এবং এটিকে বলছে সামষ্টিক পরিবেশের একটি প্রধান শক্তি। আরেকটা কি রয়েছে? সরকারের ভূমিকা। এই প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে কিন্তু সরকারের কিন্তু ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ সরকার কোন ধরনের ভূমিকাগুলো রেখেছে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে কোন ভূমিকাগুলো রাখছে, সেটি কিন্তু প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরেকটি বিষয় রয়েছে হচ্ছে যে প্রযুক্তিগত পরিবেশ। আমরা জানি যে প্রযুক্তির কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বর্তমানে আমরা যদি বলি তথ্য প্রযুক্তির যুগ, আসলেই তাই। যে বাজারজাতকরণ পরিবেশের ক্ষেত্রেও কিন্তু এই প্রযুক্তি কিন্তু খুব বড় একটি প্রভাব বিস্তার করে এবং যেটি হচ্ছে সামষ্টিক পরিবেশের একটি উপাদান বা প্রধান শক্তি। কি এখানে আসলে প্রযুক্তিগত পরিবেশ বলতে প্রিয় শিক্ষার্থী আমি কি বলেছি? যে প্রযুক্তিগত পরিবেশ ওই উপাদান নিয়ে গঠিত যার মাধ্যমে প্রযুক্তি প্রভাবিত হয়ে একদিকে যেমন নতুন পণ্য উৎপাদন করে অন্যদিকে তেমন বাজারজাতকরণ নতুন সুযোগ ও হুমকি সৃষ্টি করে। তার মানে প্রযুক্তিগত বিষয়টি হচ্ছে সেটি যা কি হচ্ছে যে একদিকে যেমন নতুন পণ্য তৈরি করছে, তার মানে আমি প্রযুক্তি ব্যবহার করে নতুন পণ্য উদ্ভাবন করছি এবং আরেকটা অন্যদিকে কি করছি বাজারজাতকরণ নতুন সুযোগ এবং হুমকি সৃষ্টি করছে। তার মানে যখনই আমার নতুন পণ্য তৈরি হবে তাহলে কিন্তু প্রতিযোগীর ক্ষেত্রে কি হবে? নতুন সুযোগ সৃষ্টি হবে এবং প্রতিযোগীর ক্ষেত্রে হুমকি সৃষ্টি হবে। তারা প্রতিযোগী চিন্তা করবে যে কি
করেছে, সে নতুন পণ্য বাজারে নিয়ে এসেছে। এখানে কি বলা হলো যে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে কিন্তু একটি দেশে নিত্য নতুন বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যকে সচল করে রাখা সম্ভব হয়। কারণ আমি যদি প্রতিনিয়ত গবেষণা বা উন্নয়নের মাধ্যমে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিত্য নতুন বৈচিত্র্যময় পণ্য যদি না নিয়ে আসি, তাহলে কি হবে? ক্রেতা আকর্ষণ বাড়বে না। ক্রেতা নতুন পণ্য সম্পর্কে ধারণা পাবে না। তাহলে কি হবে? বাজারজাতকরণ পরিবেশটাকে অর্থাৎ নষ্ট হয়ে যাবে। বাজারজাতকরণ ব্যবস্থাপক তার পণ্যকে সঠিকভাবে ক্রেতার কাছে পৌঁছাতে সক্ষম হবে না। এখানে প্রযুক্তিগত পরিবেশের ক্ষেত্রে কতগুলো বিষয়কে গুরুত্বের সাথে দেখতে হবে। প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা। অর্থাৎ যখন বাজারজাতকরণ ব্যবস্থাপক দেখবেন যে প্রযুক্তি পরিবর্তন দ্রুত পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে তাকে কিন্তু প্রযুক্তি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিজেকেও কিন্তু প্রযুক্তি পরিবর্তন করতে হবে। অর্থাৎ দেখা গেল যন্ত্রপাতি পরিবর্তনের ক্ষেত্রে দেখা গেল অনেক পুরাতন সে যন্ত্রপাতি ব্যবহার করছে। সেটিকে কিন্তু অবশ্যই কিন্তু তাকে মাথায় রেখে এই পরিবর্তনটাকে কাজে লাগাতে হবে। তারপর কি হচ্ছে? উদ্ভাবনী সুযোগ। অবশ্যই প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা কাজ করছে অথবা বাইরে যারা কাজ করছে তাদের কিন্তু উদ্ভাবনী সুযোগ দিতে হবে। অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশের সাথে যারা যুক্ত, সামষ্টিক পরিবেশের সাথে যারা যুক্ত, বাজারজাতকরণ ব্যবস্থাপকের সাথে অন্যান্য বিভাগ যারা রয়েছে, প্রতিটা বিভাগের কিন্তু উদ্ভাবনী সুযোগ বা পণ্য উন্নয়নের যারা সাথে সম্পৃক্ত তাদেরকে কিন্তু এই উদ্ভাবনী সুযোগটা কিন্তু করে দিতে হবে। এরপরে রয়েছে গবেষণা ও উন্নয়ন খাতে উচ্চ বাজেট। তার মানে বাজারজাতকরণ এই যে এটি কিন্তু আরেকটি কিন্তু বড় একটি প্রভাব বিস্তার করে। গবেষণা ও উন্নয়ন খাতে যদি উচ্চ বাজেট না থাকে, তাহলে কিন্তু সেটি কিন্তু সমস্যা হতে পারে। এরপর রয়েছে কি? ছোটখাটো মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ। অর্থাৎ ছোট, ছোট যে মান উন্নয়নের ক্ষেত্রে এটি ছোটখাটো মান উন্নয়ন। অর্থাৎ একটা পণ্যের কিছু ছোটখাটো ত্রুটি থাকতে পারে, সেটির উপরেও কিন্তু সেই মান উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব আরোপ করতে হবে। এরপরে হচ্ছে নিয়ন্ত্রণ বৃদ্ধি। অর্থাৎ পণ্য উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু প্রযুক্তিগত পরিবেশের যে বিষয়টি, অর্থাৎ প্রযুক্তিগত বিষয়টাকে ব্যবহার করে নিয়ন্ত্রণ কিন্তু বাড়াতে হবে। তাহলেই কিন্তু প্রযুক্তিগত পরিবেশের যে বিষয়টি, প্রধান শক্তিগুলো এটিও কিন্তু প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। এরপরে রয়েছে রাজনৈতিক পরিবেশ। আরেকটি বিষয় হচ্ছে বেস্টিক দুঃখিত সামষ্টিক পরিবেশের উপাদানে আরেকটি বিষয় হচ্ছে যে রাজনৈতিক পরিবেশ। বাজারজাতকরণ কার্যাবলীর উপর প্রভাব সৃষ্টিকারী বিভিন্ন সরকারি সংস্থা, অর্থাৎ সরকারি সংস্থা এবং সামাজিক স্বার্থ সংরক্ষণকারী সংগঠনগুলোর কার্যক্রমের সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। অর্থাৎ সরকারি সংস্থা এবং সামাজিক যে সংগঠনগুলো, অর্থাৎ সামাজিক স্বার্থ সংরক্ষণকারী যে সংগঠনগুলো রয়েছে, তাদের সমন্বয়ে যে পরিবেশটি গঠিত, অর্থাৎ তাদের সমন্বয়ে যে কার্যক্রম, সংগঠনগুলো কার্যক্রমের মাধ্যমে যে রাজনৈতিক পরিবেশ সাধারণত গঠিত হয়ে থাকে। এবং রাজনীতি এবং আইনগত পরিবেশ দ্বারাও কিন্তু বাজারজাতকরণ প্রভাবিত হয়। কিভাবে হতে পারে? যেমন ব্যবসায় নিয়ন্ত্রণকারী আইন ও অধ্যাদেশ। অর্থাৎ একটা ব্যবসার নিয়ন্ত্রণকারী আইন এবং অধ্যাদেশ, যখন নতুন কোনো আইন হয় বা অধ্যাদেশ জারি হয়, তখন কিন্তু অবশ্যই কি হতে পারে? যে বাজারজাতকরণ পরিবেশে কিন্তু প্রভাব বিস্তার হবে। অর্থাৎ একটা কোম্পানি বা সেবাদানকারী প্রতিষ্ঠানকে কিন্তু তাদের চিন্তা করতে হবে নতুন আইনের সাথে সম্পৃক্ত রেখে তার কার্যক্রমগুলোকে পরিচালনা করা। কারণ প্রতিনিয়ত সরকার বিভিন্ন সময় কি হতে পারে? আইন পরিবর্তন। যেমন আমরা দেখেছি যে ভোক্তা আইন। এখন ভোক্তা আইন এটি হয়েছে যখন এর কারণটি কি? ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য। অবশ্যই বাজারজাতকরণ প্রতিষ্ঠানকে, বাজারজাতকারী প্রতিষ্ঠানকে কি করতে হবে? তাদেরকে এই ভোক্তা আইনের প্রতি গুরুত্ব আরোপ করে এই বিষয়গুলোকে মাথায় রেখে তার বাজারজাতকরণ পরিবেশকে সম্পৃক্ত করতে হবে। এরপর রয়েছে সরকারি সংস্থার ভূমিকা। অনেক সময় কি হতে পারে? সরকারি সংস্থাগুলো বিভিন্ন সময় তাদের অভিযানগুলো চালায়। যেমন মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। তার মানে এটি কিন্তু রাজনৈতিক পরিবেশে আমরা যদি বলি, এটি কিন্তু সামষ্টিক পরিবেশের একটি প্রধান শক্তি এবং যেটি বাজারজাতকরণ পরিবেশকে প্রভাবিত করছে। এরপর হচ্ছে জনস্বার্থকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি এবং যত এরপরে আমরা জানি যে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ নিয়ে একটা সংগঠন আছে। এরকম আরো যত সংগঠনগুলো বৃদ্ধি পাবে, তখন কি হবে? যে বাজারজাতকরণ পরিবেশের উপর কিন্তু প্রভাব বিস্তার করবে। তাহলে এটি কিন্তু আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। এরপরে রয়েছে কি হচ্ছে? সাংস্কৃতিক পরিবেশ। এই বাজারজাতকরণ সামষ্টিক পরিবেশের আরেকটি উপাদান হচ্ছে বা যেটি হচ্ছে প্রধান শক্তি, সেটি হলো সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ বলতে ওই সকল উপাদানকে বোঝায় যা সমাজের মৌলিক মূল্যবোধ, অর্থাৎ একটা সমাজের মৌলিক মূল্যবোধ, প্রত্যক্ষণ, অগ্রাধিকার এবং আচরণকে প্রভাবিত করে। অর্থাৎ একটা সমাজের মৌলিক মূল্যবোধ, আমরা মূল্যবোধ কোনটি? আসলে নীতিবোধ। নিজেদের সামাজিক যে মূল্যবোধটা থাকবে, অর্থাৎ কোনটি ভালো, ন্যায় অন্যায়কে বোঝার যে সক্ষমতা। এরপর হচ্ছে প্রত্যক্ষণ, অর্থাৎ আমি যে প্রত্যক্ষ করলাম, অর্থাৎ নিজের চাক্ষুষ যে প্রত্যক্ষণের মাধ্যমে যে অগ্রাধিকার প্রদান করলাম, এবং আচরণ, অর্থাৎ আমার যে আচরণগত বিষয়টি থাকবে, এটিকে প্রভাবিত করে। তার মানে সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে ওই সকল উপাদান নিয়ে জড়িত যা সমাজের মৌলিক মূল্যবোধ, প্রত্যক্ষ, অগ্রাধিকার এবং আচরণকে প্রভাবিত করে। একটি দেশ বা সমাজের জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের পণ্য উৎপাদনকে যেমন প্রভাবিত করে, তেমনি বাজারজাতকরণ প্রভাবিত করে। তার মানে একটা দেশ বা সমাজের জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ পণ্য উৎপাদনকে যেমন প্রভাবিত করছে, তেমনি বাজারজাতকরণ প্রভাবিত করছে। তার মানে
একটা দেশের সংস্কৃতি কেমন হবে সেটির উপরে কিন্তু তার পণ্য বা সেবার উপর কিন্তু প্রভাব বিস্তার করছে। যেমন আমরা যদি মনে করি আমাদের কিন্তু পোশাকের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটি যদি আমাদের একটা পোশাক কিন্তু আমাদের সংস্কৃতি রয়েছে, বাঙালির একটি পোশাক রয়েছে। আমরা অনেক সময় কি করি যে পয়লা বৈশাখ উদযাপন করছি। পয়লা বৈশাখে আমরা কি করছি যে সেখানে পান্তা পান্তা ভাত আমরা খাচ্ছি। তার মানে এটি কিন্তু আমার একটা সংস্কৃতির একটা অংশ। কাজেই সেটি কিন্তু আমার বাজারজাতকরণ পরিবেশকে প্রভাবিত করছে। তাহলে একটি দেশের সংস্কৃতিকে পণ্য উৎপাদনের ক্ষেত্রে যেমন প্রভাব বিস্তার করছে, ঠিক বাজারজাতকরণে কিন্তু সে প্রভাবিত হচ্ছে। এখানে কতগুলো বিষয়কে যুক্ত করা হয়েছে যে মৌলিক সাংস্কৃতিক মূল্যবোধ থাকবে, উপসংস্কৃতি থাকতে পারে, দ্বিতীয় স্তরের মূল্যবোধ পরিবর্তন হতে পারে। তাহলে এগুলোই হচ্ছে আসলে হচ্ছে কি সাংস্কৃতিক পরিবেশ ক্ষেত্রে যদি আমরা বলি যে বাজারজাতকরণকে কিভাবে প্রভাবিত করে সেটি হলো বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো হচ্ছে যে আসলে আমি এতক্ষণ যেটি আলোচনা করলাম যে বাজারজাতকরণের সামষ্টিক পরিবেশের প্রধান শক্তিসমূহ। আমি তো স্বভাবতই যে বাজারজাতকরণের সামষ্টিক এবং ব্যষ্টিক পরিবেশের যে উপাদানগুলো বা শক্তিসমূহ যাই বলি না কেন, সেগুলো থেকে তোমরা ধারণা পেয়েছো যে আসলে মূলত হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের যে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং যেটি কিন্তু স্বভাবতই খুব গুরুত্বপূর্ণ এবং খুব তারা কিন্তু প্রভাব বিস্তার লাভ করছে। তো এ থেকে আমি যদি বলি যে ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমি তোমাদের সামনে এই পার্থক্যের কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করছি যে আসলে ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশের মধ্যে কিছু পার্থক্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে সংজ্ঞাগত পার্থক্য রয়েছে যে কোম্পানি কাছাকাছি অবস্থান করে বাজারজাতকরণ কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে। আমরা কিন্তু শুরুতেই কথা বলেছি, যারা কোম্পানির কাছে অবস্থান করে এবং সরাসরি প্রভাব বিস্তার করছে সেটিকে আমি বলছি ব্যষ্টিক পরিবেশ। আর কোম্পানি ব্যষ্টিক পরিবেশকে ঘিরে রাখে, অর্থাৎ ব্যষ্টিক পরিবেশকে যারা ঘিরে রেখেছে এবং বাজারজাত কার্যক্রমকে যারা পরোক্ষভাবে প্রভাবিত করছে, সেই শক্তি বা পারিপার্শ্বিক অবস্থাকে আমি বলছি সামষ্টিক পরিবেশ। আরেকটি হচ্ছে যে অবস্থান, এরা কোথায় অবস্থান করে। ব্যষ্টিক পরিবেশ কোম্পানির কাছাকাছি অবস্থান করে, আর পক্ষান্তরে সামষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশকে ঘিরে অবস্থান করে। আর এটি প্রভাবের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ব্যষ্টিক পরিবেশ বাজারজাত কার্যক্রমকে প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে প্রভাবিত করে, আর অপরদিকে যদি আমি দেখি যে সামষ্টিক পরিবেশ পরোক্ষভাবে সেটিকে কি করছে, প্রভাব বিস্তার করছে। নিয়ন্ত্রণ পদ্ধতিটা, নিয়ন্ত্রণ কি রকম হতে পারে যে ব্যষ্টিক পরিবেশ উপাদান সমূহ কোম্পানির নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ একটা কোম্পানি ব্যষ্টিক পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে, আর সামষ্টিক পরিবেশের উপাদান সমূহ কোম্পানির নিয়ন্ত্রণে থাকে। তার মানে ব্যষ্টিক পরিবেশ কিন্তু কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারছে, অপরদিকে কিন্তু সামষ্টিক পরিবেশ কখনোই কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারছে না। এরপরেও রয়েছে উপাদান। ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি। একটি হচ্ছে কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, সাধারণ প্রতিযোগী এবং জনগোষ্ঠী। অপরদিকে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কোনটি? জনসংখ্যা, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ক পরিবেশ। আর এরপরে রয়েছে কি আওতা। আমি ব্যষ্টিক পরিবেশের আওতাটা কিন্তু আসলে ক্ষুদ্র, আর সামষ্টিক পরিবেশের আওতা কিন্তু বৃহৎ। পূর্বানুমান, এখানে ব্যষ্টিক পরিবেশ বা এর পরিবর্তন সম্পর্কে পূর্বানুমান করা যায়। তার মানে ব্যষ্টিক পরিবেশ সম্পর্কে আমি পূর্বানুমান করতে পারবো, অপরদিকে সামষ্টিক পরিবেশ বা এর পরিবর্তন সম্পর্কে কিন্তু তেমন পূর্বানুমান করা যায় না। পরিবর্তনশীলতা, ব্যষ্টিক পরিবেশ কম পরিবর্তনশীল, অপরদিকে সামষ্টিক পরিবেশ কিন্তু অধিক পরিবর্তনশীল। গতিশীলতার ক্ষেত্রে ব্যষ্টিক পরিবেশ কম বৈচিত্র্যময় ও গতিশীল, অপরদিকে সামষ্টিক পরিবেশ সর্বাধিক বৈচিত্র্যময় ও গতিশীল। আর উৎপত্তির ক্ষেত্রে আমরা যদি দেখি যে ব্যষ্টিক পরিবেশ ইংরেজি শব্দ মাইক্রো এনভায়রনমেন্ট থেকে উৎপত্তি, আর সামষ্টিক পরিবেশ ইংরেজি শব্দ ম্যাক্রো এনভায়রনমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্বভাবতই এই ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য জেনে গেছো যে আসলে দুইটির মধ্যে একটু মৌলিক পার্থক্য রয়েছে ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশে। তোমরা সেটি জানলে। আমার আজকের যে এই লেকচারের যে বিষয়গুলো ছিল, সব বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি তোমরা এই লেকচার থেকে যে বিষয়গুলো জানলে সেটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে এবং বিভিন্ন দৈনন্দিন কাজের ক্ষেত্রে আমি মনে করি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার লেকচারটি মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এটি আমি এই এই লেকচারটি তৈরিতে আমি ইন্টারনেট এবং সঞ্জিত সাহার বাজারজাতকরণ নীতিমালা বইটি সহায়তা নিয়েছি। আশা করি সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।